আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে একটি ভিডিও রিভিউ করব এবং এই ভিডিওটি প্রকাশ করেছেন ডাক্তার শাহরিয়ার পারভেজ নামে এই ডাক্তার। তার প্রোফাইলে কতগুলো কথা খুব গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে খুব চিত্তাকর্ষক। যেমন শুরুতেই তিনি উল্লেখ করেছেন, "সায়েন্স এম্পাওয়ার্স বেটার হেলথ।" তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন। যদিও কথাটি আসলে সঠিক নয়। অ্যা বিজ্ঞান আসলে আমাদের স্বাস্থ্যকে ভালো করার ক্ষমতা দেয় না। বরং আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকতে হবে আরকি। বিজ্ঞানকে যথাযথভাবে বুঝতে পারাটা অতি জরুরি। যদি আমরা স্বাস্থ্য ভালো করতে চাই। তারপরে তিনি উল্লেখ করেছেন সায়েন্স বেসড হেলথ ইনফরমেশন, অর্থাৎ উনি যে তথ্যগুলো দেন সেগুলো উনার দাবি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক তথ্য। আ তারপরে তিনি ফিটনেস এবং ডায়েটারি অ্যাডভাইস দেন। তো ডাক্তার হিসেবে উনি ফিটনেস এবং ডায়েটারি অ্যাডভাইস কেন দেন সেটা ঠিক বুঝলাম না। কারণ আ ফিটনেস বা ডায়েট নিয়ে উনি কোন কোর্স করে থাকলে সেটা করতে পারেন। কিন্তু উনার কোয়ালিফিকেশন এ কোথাও সেটা দেখতে পাইনি আমি। থাকতে পারে কিন্তু আমি দেখতে পাইনি। তারপরে ডিজিজ প্রিভেনশন টিপস, তিনি ডিজিজ প্রিভেনশন টিপসও দিয়ে থাকেন। তো খুব ভালো। কিন্তু আম উনার যে ভিডিওটিকে আজকে আমি রিভিউ করব, সেই ভিডিওটি দেখতে গিয়ে দেখলাম যে উনি এই যে কথাগুলো সায়েন্স বেসড হেলথ ইনফরমেশন, এই বিষয়গুলোকে হয় বোঝেন না অথবা আম বোঝেন না কথাটাই হবে আসলে। কারণ বুঝলে তো উল্টোপাল্টা কথা বলার কথা না, তাই না? তো যাই হোক, চলুন আমরা যেই ভিডিওর কথা বলছি সেখানে যাই। কিন্তু খেয়াল রাখবেন যে উনি কিন্তু বিজ্ঞান কেন্দ্রিক, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান প্রিয় একজন চিকিৎসক। বিজ্ঞানী উনার আম আম চিকিৎসা চেষ্টার মূলে রয়েছে বলে উনি দাবি করছেন। তো চলুন এবারে আমরা দেখি বিজ্ঞান কতটা রয়েছে উনার ভেতরে। তো উনার Facebook প্রোফাইল, আরেকটা কথা, উনি উনার কোনো পুরনো ভিডিওতে আমি হয়তো কমেন্ট করেছিলাম। আম কারণ দেখতে পাচ্ছি উনি আমাকে ব্লক করে রেখেছেন। তো আম সেজন্য আমাকে আবার আমার যে অন্য প্রোফাইলটা, সেই প্রোফাইল দিয়ে গিয়ে দেখতে হচ্ছে। আমার ইজি হেলথ এডুকেশন এর যে প্রোফাইল, সেটা দিয়ে উনার ভিডিও দেখতে হচ্ছে। তো এই ভিডিওতে উনি দুটো, মানে ডায়েটের ২ টি ভুল এবং একটি সঠিক তথ্য আমাদেরকে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি চালিয়ে দিয়ে কথাগুলো শুনি এবং বোঝার চেষ্টা করি বা একটু বিশ্লেষণ করি যে উনি কথা যেগুলো বলছেন সেগুলো সঠিক নাকি বেঠিক। শুরু করছি। দুটো ভুল পদ্ধতি এবং একটা সঠিক পদ্ধতি চিনাই। এই যে ভাত, রুটি, আলু, ছোলা, ডাল, ওটস ইত্যাদি শর্করা প্রধান খাবার বন্ধ করে আপনারা যখন ডায়েট করেন তখন সেটাকে একটা ব্যর্থ এবং শর্টকাট পদ্ধতি বলতে হয়। শর্টকাট কেন? কারণ দেখা যায় সবাই একই ধরনের ডায়েট চার্ট ফলো করছেন। তো বিজ্ঞানের কথা যেহেতু এলো এবং উনি যেহেতু বিজ্ঞান কেন্দ্রিক লোক, তো ১ম এই কথা হচ্ছে যে উনি দাবি করলেন এটা একটা শর্টকাট এবং এটা ব্যর্থ। এর স মানে এই উনার মতামত ছাড়া কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম না। ১ম যে যুক্তি উনি উপস্থাপন করলেন, সেটা হচ্ছে যে সকলের জন্য যেহেতু একই রকম ডায়েট চার্ট অনুসরণ করার কথা এসেছে, সেজন্য এটা ভুল। কিন্তু অ্যা যারা, আমি যেমন ধরুন কিটোজেনিক ডায়েট সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত। তো কিটোজেনিক ডায়েট যখন আমরা কোনো একজন ব্যক্তিকে রেকমেন্ড করি, তার ক্ষেত্রে এটা উপকার করতে পারে কিনা, কিভাবে করবে, তার কোন খাবার কতটা খাওয়া উচিত বা কোন খাবারগুলো তার খাবারে থাকবে, থাকবে না, এই তথ্যগুলো কিন্তু তার যে অবস্থা সেটা বুঝে তারপরে তাকে দিই। তো অনেক কিছু দেখা যায় অনেকের জন্যে একই রকম থাকে, কিছু মিল থাকে তথ্যে। কিন্তু একেবারে একই হয়, তা মানুষটা যদি একদম একই হয়, মানুষের সমস্যাগুলো যদি একই হয় তাহলে হয়তো হতে পারে। কিন্তু তা না হলে সাধারণত বৈচিত্র্য থাকে। তো তার মানে উনি এই যে যুক্তিটা যেটা দাবি করলেন, এ যুক্তিটা একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো এটা আসলে মন গড়া একটা কথা এবং এটা খুব দৃঢ় বা শক্ত বা শক্তিশালী যুক্তি মোটেও নয়। তো যাই হোক, চলুন এরপরে দেখি আর কি যুক্তি তিনি দেখান। যেই রোগী থাকুক, যেই পরিস্থিতি থাকুক, পুরুষ হোক, নারী হোক, সবাই সেম ফটোকপি ডায়েট চার্ট ফলো করছেন। এই কারণে এটা হয়ে যায় একটা শর্টকাট পদ্ধতি। ব্যর্থ কেন? কারণ এটা এক্সট্রিম রিবাউন্ড ওয়েট করে। অর্থাৎ যারা এই ধরনের ডায়েট তো এই প্রথমত শর্টকাটের যে ব্যাখ্যা তিনি দিলেন, সেটা আশা করি বুঝতে পারছেন যে এটা উনার ধারণা। উনি
এর বাইরে কোনো প্রমাণ আসলে দেননি। তিনি যদি দেখাতে পারতেন যে কিটোজেনিক ডায়েট উদাহরণস্বরূপ ধরুন কিটোজেনিক ডায়েটেই তো আমরা কার্বোহাইড্রেট বাদ দিই এবং উনি কিটোজেনিক ডায়েটকেই খানিকটা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন যেখানে কার্বোহাইড্রেট বাদ দিচ্ছি আমরা। তো উনি যদি দেখাতে পারতেন যে দুনিয়ার সব কিটো ডায়েট স্পেশালিস্ট সমস্ত রোগীদেরকে একই কিটো ডায়েটের চার্ট দিয়ে যাচ্ছে এবং তাদের অবস্থার আ উপর ভিত্তি করে যে কিছু পরিবর্তন করে দেওয়া কাস্টমাইজ যেটাকে করা বলি আমরা ব্যক্তিকেন্দ্রিক করে দেওয়া সেটা করেননি, তাহলে সে কথাটা আমরা হয়তো মানতে পারতাম যে সারা দুনিয়া ধরে একই চার্ট সবাই ফলো করে যাচ্ছে। অথচ সেরকম কোনো প্রমাণ উনি দেখাতে পারেননি। শুধু উনার ব্যক্তিগত মতামতটাকে এখানে আমাদের সামনে আমাদের খানিকটা উপরে চাপিয়ে দিলেন। তো উনি বিজ্ঞ, সেজন্য আমাদেরকে এটা মানতে হবে। কিন্তু আমি তো উনার কথা শুনে বুঝতে পারছি উনি ঠিক বিজ্ঞ নন। উনি বরং যথেষ্ট পরিমাণেই অজ্ঞ। খানিকটা উজবুক আম এর কাছাকাছিও হয়তো আহাম্মক টাইপের আরকি। তো সেক্ষেত্রে উনার এই কথাকে গুরুত্ব দেওয়ার তো যৌক্তিক কারণ বিশেষ নেই। আচ্ছা, ২য় কারণ তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওয়েট রিবাউন্ড করবে। অর্থাৎ ওজন আবার ফিরে আসবে। যদি কিটো ডায়েট কেউ করা ছেড়ে দেয় তাহলে তার ওজন ফিরবে। তো যদি কেউ যেই ডায়েট করে তার ওজন বেড়েছিল, সেই ডায়েটে আবার ফিরে যায়, তাহলে তার ওজন বাড়বে। এতে অবাক হবার কি আছে? তার মানে কি এই যে, যেই ডায়েট ব্যবহার করে আমরা উপকার পেতে পারি, সেই ডায়েট আমরা করব না। কারণ উপকার পেলে ২ দিন পরে যদি আমি ছেড়ে দিই তাহলে তো আবার সেই আগের অবস্থায় ফিরে যাব। তাহলে কেন করব? বুঝতে পারছেন আশা করি যে এটা অত্যন্ত শিশুসুলভ একটা যুক্তি। করেন ২-৩ মাস ডায়েট করে ওজন কমান, এরপরে ১৫-২০ দিন একটু ছাড় দিলেই কমানো ওজনের একটা বড় অংশ ফিরে আসে, যেটাকে আমরা ইয়ো ইফেক্টও বলে থাকি। এছাড়া এটা আনহেলদি অ্যাপ্রোচ। খাবারের ৩টা বড় বড় ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ৩টা দিয়েই একটা খাবারের এনার্জি অংশটা গঠিত। এর মধ্যে খাবারের এনার্জি অংশটা এই প্রোটিন এবং ফ্যাট এবং কার্বোহাইড্রেট ৩ টা দিয়েই গঠিত নয়। খাবারের এনার্জি অংশটা আসে আসলে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। তো বিজ্ঞানটাকে যদি একটু ভালো করে বুঝতেন তিনি, তাহলে পার্থক্যটা বুঝতে পারতেন। প্রোটিন মানবদেহে শক্তি উৎপাদনের জন্য কিন্তু ব্যবহৃত হয় না। মানে স্বাভাবিক সুস্থ অবস্থায় প্রোটিন দিয়ে দেহে শক্তি তৈরি হয় না। প্রোটিন হচ্ছে আমাদের দেহ গঠন করার উপাদান। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন হয়তো যে, একটা দালান করার জন্যে, একটা বিল্ডিং করার জন্যে আমাদের ইট লাগে, কাঠ লাগে, বালু, সিমেন্ট এই সমস্ত লাগে এবং সঙ্গে এইগুলোকে বসিয়ে দেয়াল তৈরি করা, পিলার তৈরি করা, কংক্রিট তৈরি করা এগুলোর জন্যে মানুষ লাগে। তো এই যে মানুষ যে এরা একরকম, ইট, কাঠ, বালু, পাথর এগুলো আরেক রকম। তো আমাদের খাদ্যের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে প্রোটিনটা হচ্ছে ওই ইট, কাঠ, পাথর এই সমস্ত। আর চর্বি থেকে কিছু অংশ আসলে এই ইট, কাঠ, পাথরের মতন ব্যবহারের জন্য যায়। কিছু অংশ আবার ওই রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান এইরকম যে কাজগুলো আ করতে হবে সেই কাজগুলোর জন্যে কিছু খরচ হয়। আর ৩য় যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর কথা তিনি বললেন, কার্বোহাইড্রেট, সেটা থেকে শুধুই আমরা শক্তি পাই। এটা থেকে অন্য কিছু স্বাভাবিক অবস্থায় দরকার হয় না। তো এটা হচ্ছে শক্তির উৎস। তো বিপত্তি তাহলে এবং এই ৩ টের মধ্যে কার্বোহাইড্রেট যে শক্তির উৎসটা, এটা মানুষের জন্যে আসলে আবশ্যক নয়। কার্বোহাইড্রেটটা খাওয়া মানুষের জন্যে আবশ্যক নয়। কেন? কারণ হচ্ছে মানুষের কলিজা কার্বোহাইড্রেট নিজেই তৈরি করতে পারে। আমরা যদি খাবার হিসেবে শর্করা না খাই, তাহলে আমাদের কলিজা গ্লুকোনিওজেনেসিস নামে একটি প্রক্রিয়ায় নিজেই গ্লুকোজ উৎপাদন করে দেবে এবং দেবে হচ্ছে আমাদের দেহে ঠিক যতটুকু দরকার ততটুকু, বেশি নয়। ফলে দেহে যদি আমরা এই মানে কার্বোহাইড্রেট যদি আমরা না খাই, তাহলে রক্তের মধ্যে চিনির মাত্রাটা থাকে একেবারে স্থির এবং সঠিক জায়গায়। তো আর যদি আমরা শর্করা হিসেবে শর্করা জাতীয় খাবার খাই, তাহলে সুস্থ মানুষের ক্ষেত্রে খেয়ে পার পেয়ে যাই। কিন্তু দীর্ঘদিন যদি সুস্থ মানুষও কার্বোহাইড্রেট ঘন বেশি খায়, তাহলে তাদের দেহটা ভেঙে পড়তে শুরু করে এবং তখন রক্তের চিনির মাত্রা কার্বোহাইড্রেট খেলেই বেড়ে যায়।
স্বাভাবিক মাত্রায় আর থাকে না। যেটাকে পরবর্তীতে তখন আবার উনার মতন ডাক্তাররা বলে এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আপনার রক্তে চিনি বেড়ে গিয়েছে। তো প্রথমত কার্বোহাইড্রেট খাওয়া আমাদের জন্যে আবশ্যক নয়। দ্বিতীয়ত এটাকে যদি আমরা ভুলে বেশি খেয়ে ফেলি, তাহলে আমাদের অসুখ হতে পারে। মেটাবলিক সিনড্রোমের যে অসুখগুলো, ওজন বেড়ে যাওয়া, টাইপ 2 ডায়াবেটিস হওয়া, হৃদরোগ হওয়া, কিডনির অসুখ হওয়া, চোখের অসুখ হওয়া, মস্তিষ্কের অসুখ হওয়া, ত্বকের অসুখ হওয়া, হাড়ের অসুখ হওয়া, মানসিক অসুখ হওয়া এবং ক্যান্সার হওয়া। এই জাতীয় সমস্ত অসুখগুলোর পেছনে কার্বোহাইড্রেট খাওয়াটা ভূমিকা রাখতে পারে। রাখবেই বলছি না, রাখতে পারে। সুতরাং এই বিপদগুলোর কথা চিন্তা করে আমরা সেটাকে কেন গুরুত্ব দিয়ে খাবো? কেন সেটা খেতেই হবে? উনি কিন্তু কেন খেতেই হবে সে কথা বলছেন না। তো চলুন বাকি কথাগুলো শুনি। মধ্যে আপনি যখন একটা বাদ করে দিবেন তখন এটা কখনো হেলদি অ্যাপ্রোচ হবে না, এটা একটা আনহেলদি অ্যাপ্রোচ হবে। এটা উনার মানে ব্যক্তিগত মতামত। বিজ্ঞান কিন্তু বলে দিয়েছে যে কার্বোহাইড্রেটটা খাওয়ার প্রয়োজনীয়তা নেই। আমি এর আগে বহুবার আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি। যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ওই ডকুমেন্টের লিঙ্কটা পাঠিয়ে দেব। যে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস আমেরিকার সেখানকার একটা রিপোর্টে তারা উল্লেখ করেছিলেন ২০০৫ সালে যে শর্করা খাওয়া মানুষের জন্যে আবশ্যক নয়। যদি মানুষটা যথেষ্ট পরিমাণে আমিষ এবং ফ্যাট বা চর্বি খায়। তো আমরা যদি মাছ, মাংস, ডিম সঙ্গে চর্বি খাই, ঘি, মাখন, প্রাণীজ মাংসের চর্বি যদি খাই, তাহলে শর্করা খাওয়া আমাদের জন্যে আবশ্যক নয়। এবং লাস্ট হলো এটা সাস্টেইনেবল না, এটা আপনি ধরে রাখতে পারবেন না, কারণ মানুষ তার ২০০০, ৫০০০, ৩০০০ বছরের ইতিহাসে সবসময় এভাবে করে খেয়েছে যে প্লেটে একটু শর্করা নিয়েছে, ভাত, রুটি, আলু যেটাই হোক, প্রোটিন নিয়েছে, মাছ, মাংস বা অন্য কোনো ভেজিটেবল প্রোটিন সোর্স, এবং সেটার সাথে ফ্যাট মিক্স করেছে। হুট করে আপনি এখান থেকে যে কোনো একটা যদি সরিয়ে দিয়ে কোনো ডায়েট প্যাটার্ন বানান, তাহলে ওইটা মানুষ ধরে রাখতে পারবে না। আজ নয়তো কাল নয়তো পরশু ওই আগের প্যাটার্নে ফেরত যাবেন এবং আপনার ডায়েটটা ফেল হবে। এটা আবারও উনার মতামত। যদিও যদি উনি যদি আরেকটু লম্বা সময় নিয়ে ভাবতেন, তাহলে এই মতামতটা যে আসলে অত্যন্ত ভুল মতামত সেটা বুঝতে পারতেন। তিনি বললেন, "আমরা ৩,০০০, ৫,০০০ বছর ধরে এইরকমভাবে খেয়ে অভ্যস্ত। কৃষিকাজ মানুষ শেখার পরে আমরা আমাদের খাদ্যের একটা বিশাল অংশ শর্করা থেকে খাচ্ছি। ঠিক। কিন্তু কৃষিকাজ শিখেছি মানুষ মাত্র ১২,০০০ বছর আগে" বলে বিজ্ঞানীরা দাবি করেন। তো ১২,০০০ বছর আগের যে মানুষ যারা পৃথিবীতে ছিলেন, তারা কিন্তু কৃষিকাজ করতেন না। কৃষিকাজ না করলে এই যে ধান, গম আমরা একত্রে শস্য ফলাই, এইরকম শস্য তখন পৃথিবীর কোথাও ছিল না। মানুষ তখন জীবন ধারণ করত প্রধানত শিকার করে। শিকার করে অন্য প্রাণী মেরে খেয়ে মানুষের জীবন ধারণ করতে হতো। তাহলে আমরা যদি আমাদের আম এই মানুষের বর্তমানে যে রূপে আমরা আছি, এটারই ইতিহাস বলা হয় প্রায় ২০ লক্ষ বছরের, ২ মিলিয়ন বছরের। তো এই ২০ লক্ষ বছরের মাত্র ১২,০০০ বছরে আমরা কৃষিকাজ শিখেছি। তার আগের ১৯ লক্ষ ৮৮,০০০ বছর ধরে কিন্তু আমরা এই কৃষিকাজ জানতাম না। তখন আমরা প্রাণী মেরে খেয়েছি, মাংস খেয়ে জীবন ধারণ করেছি, মাংসের চর্বিটা খেয়েছি। তো তাহলে উনার কথা যদি আমরা সঠিক ধরে নেই, তাহলে এই যে মানুষের দেহের মধ্যে আসলে মাংস খাওয়ার যে ক্ষমতা, মাংসকে ব্যবহার করে বা চর্বিকে ব্যবহার করে শক্তি উৎপাদন বা সুস্থ থাকার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক লম্বা সময়ের অ্যাম মাধ্যমে মানুষ অর্জন করেছে। তাহলে সামান্য এই গত ১২,০০০ বছরের যে অভ্যাস, সেই অভ্যাস এসে আমাদের পুরনো অভ্যাসটাকে একেবারে পুরোপুরি মুছে দেবে এবং সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এইরকম সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা ঠিক বুদ্ধিমানের কাজ তো না। মানে ওই যে বললাম যে বিজ্ঞান হলেই হবে না, বিজ্ঞানটাকে বুঝতে হবে এবং উনার ক্ষেত্রে মনে হচ্ছে বিজ্ঞানটাকে উনি বুঝতে পারছেন না। এই প্রসঙ্গে আরো ডিটেইলস জানতে চাইলে আমার একটা ভিডিও আছে, এটা প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন।
এই ভিডিওটাকে দেখি ভবিষ্যতে আরেকবার যদি রিভিউ করা যায়। অ্যা তারপরে দেখব ওইটাতে কত রকম আজে-বাজে কথা তিনি বলেছেন। যাই হোক বর্তমান ভিডিওর ২য় অংশে মানে এর পরবর্তী অংশগুলো দেখি। দ্বিতীয় ভুল, গ্রিন টি, লেবু পানি, চিয়া সিড, বিশেষ বিশেষ কফি, বিশেষ ওষুধ, ডিব্বা, সাপ্লিমেন্ট এগুলি খেয়েই যাচ্ছেন, কিন্তু কোনো ডায়েট কন্ট্রোল করছেন না। এটাও ব্যর্থ পদ্ধতি এবং টাকা নষ্ট পদ্ধতি। কেন? কারণ হচ্ছে ওজন কমানোর মূল মন্ত্র হচ্ছে আপনার খাবারকে নিয়ন্ত্রণ করা। আর এই যে প্রোডাক্ট সাপ্লিমেন্ট গুলো, এগুলা ছোটখাটো এক্সট্রা এফোর্ট। ওনার এই কথাগুলো আসলে ঠিক বিজ্ঞানসম্মত নয়। যদিও কিছু কথা এখানে সত্য। অনেকে এরকম মনে করেন যে, আমি ১ম এ যা খাচ্ছিলাম, যেমন জীবনধারা আমার ছিল, তেমনই থাকবে, তেমনই খাবো। সঙ্গে আমি একটা পিল খাবো, একটা বড়ি খাবো এবং সেখান থেকে আমার সমস্যা মিটে যাবে। তো সেই ক্ষেত্রে উনি যে কথা বলছেন যে, এইভাবে কিন্তু সমস্যা মিটবে না। এই কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। এই ক এই ওজন কমানোর জন্যে আপনি যদি খাদ্য অভ্যাস পরিবর্তন না করেন, তাহলে শুধুমাত্র সাপ্লিমেন্ট খেয়ে, গ্রিন টি খেয়ে, তেঁতুলের রস খেয়ে ওজন কমবে না। ঠিক আছে? মানে স্বাস্থ্যকর যে ওজন, সেই জায়গাতে আপনি কিছুতেই আসতে পারবেন না যদি শুধুমাত্র এই কাজগুলো করেন, খাদ্যাভ্যাসে, মূল খাদ্যাভ্যাসে পরিবর্তন না করে। তো এক্ষেত্রে আমি উনার সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু উনি পরবর্তী যে কথাটি বললেন, সেটিও আবার ভুল কথা। যে খাদ্যই হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণের মূল। সেটা একদিক থেকে মানে এটাকে ১০০ ভাগ ভুল হয়তো বলা যাবে না। আ কারণ এর থেকেও মানে এই কথার মধ্যে কিছু সত্য রয়েছে। কিন্তু একেবারে যদি আমরা এমন সত্যটা আপনাদের সামনে তুলে ধরি, যেই সত্যটা অকাট্য, যেটার কোন রকম পরিবর্তন সম্ভব না। সে সত্যটা হচ্ছে ইনসুলিন হরমোনটা হচ্ছে আমাদের মোটা হওয়ার জন্যে দায়ী। আমাদের ওজন বাড়ানো বা কমানো দুটোই ইনসুলিন হরমোন আমাদের রক্তে কতটা রয়েছে তার উপরে নির্ভর করে। তো এখন এই আমরা খাবারের যদি প্রোটিন খাই, ফ্যাট খাই, কার্বোহাইড্রেট খাই, তার উপরে ভিত্তি করে বা এগুলোকে মিশিয়ে খাই, এর উপর ভিত্তি করে আমাদের দেহে ইনসুলিন কতটা নিঃসৃত হবে সে সেটা ঠিক হয়। যেমন কেউ যদি আমরা শুধু শর্করা খাই বা উল্টো করে শুরু করি। যদি কেউ আমরা শুধুমাত্র চর্বি খাই, আমি ১ চামচ নারকেল তেল খেয়ে নিলাম বা চর্বি খেয়ে নিলাম। তো যদি আমরা চর্বি খেয়ে নিই তাহলে ইনসুলিন নিঃসরণ হয় প্রায় শূন্যের কাছাকাছি। অর্থাৎ আ ইনসুলিন নিঃসরণটা যেহেতু রক্তে চিনির মাত্রার সঙ্গে সাধারণত সম্পর্কিত, সে কারণে চর্বিতে যেহেতু চিনি নেই, চর্বি খেলে আমরা বেশ খানিকটা চর্বি খেয়ে নিলেও আমাদের রক্তে ইনসুলিন নিঃসরণ হবে না। দ্বিতীয় হচ্ছে ধরুন আমিষ। আমিষ জাতীয় খাবার খেলে আমাদের ইনসুলিনের নিঃসরণ হয় কিছুটা, খানিকটা ইনসুলিনের নিঃসরণ হয়। কিন্তু আমরা যদি শর্করা জাতীয় খাবার খাই, তাহলে ইনসুলিন নিঃসরণ হয় সবথেকে বেশি। তো আমিষ খেলে যদি ৬০ মাত্রায় ইনসুলিন নিঃসরণ হয়, তাহলে আ শর্করা খেলে সেটা হয়তো ১০০-১১০ মাত্রায় ইনসুলিন নিঃসরণ হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে খানিকটা বোঝানোর চেষ্টা করলাম। আর কেউ যদি শর্করা এবং চর্বি এ দুটোকে একত্রে মিশিয়ে খায়, তাহলে দেখা যায় তাদের ইনসুলিন নিঃসরণটা হয় সবথেকে বেশি। হয়তো সেটা তখন বেড়ে হবে ১৪০ বা ১৬০ এই রকমের। তো যদি আমরা মানে যে খাবারগুলো খেলে, যেই রকমের খাবার খেলে আমাদের ইনসুলিনের নিঃসরণ হবে, সেই খাবারগুলো আমাদেরকে মোটা করবে। আর যেই খাবার খেলে ইনসুলিনের নিঃসরণ হবে না, সেই খাবার আমি যত খুশি খেতে পারি, কিন্তু আমার ওজন আসলে বাড়বে না। তার অর্থ হচ্ছে আপনি যদি শর্করা বাদ দিয়ে প্রোটিন এবং ফ্যাট খান, প্রোটিন এবং ফ্যাট খেয়ে আপনার দেহের যে ক্যালোরির চাহিদা সেটাকে পূরণ করেন, তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে না। মানে ওজন বাড়বে না একদম বলা ঠিক হলো না। প্রোটিন খাওয়ার কারণে যতটা ইনসুলিন হবে সেটা আপনার ওজন যদি খানিকটা বাড়ায় তাহলে সেরকম হবে। কিন্তু প্রোটিন খাওয়া আমরা আসলে শর্করা যেমন পেট ঠেসে খেতে পারি, মাংস কিন্তু আপনি পেট ঠেসে খেতে পারবেন না। মাংস, চর্বি এগুলো যখন আমরা খাই তখন আমাদের দেহ হরমোনের মাধ্যমে বুঝতে পারে, অর্থাৎ কিছু হরমোন নিঃসরণ হয় যেটার মাধ্যমে মস্তিষ্ক বুঝতে পারে যে কতটা আমরা খেয়েছি। এবং আমাদের দেহের চাহিদা মিটে গেলে মস্তিষ্ক তখন আমাদের খেতে বাধা দেয়। আমাদের বমির ভাব হতে পারে যদি চেষ্টা করি তখন আরো বেশি খেতে। সে কারণে আমরা বেশি খেতে পারি না। তো তার মানে এই যে উনি বললেন যে খাবারের উপর নির্ভরশীল, সেটা আংশিক সত্য। খাবারের
শর্করা অংশটার উপরে নির্ভরশীল। আমাদের ওজন বাড়বে কি বাড়বে না সেটা প্রধানত। আর আমিষ এবং চর্বির উপরে সেভাবে নির্ভরশীল নয়। কেউ যদি মাত্রাতিরিক্ত আমিষ এবং চর্বি খেতে পারত, তাহলে হয়তো ওজন বাড়ত। কারণ ক্যালোরিটাও একটা ফ্যাক্টর। কিন্তু মানুষ যেহেতু ওই যে আমাদের ক্ষুধা উম নিবৃত্ত হয়ে গেলে তখন আমরা যেহেতু আর খেতে চাই না এবং বেশি খেতে শুরু করলে আমাদের মস্তিষ্ক যেহেতু বমির ভাব তৈরি করে আমাদেরকে খেতে বাধা দেয়, সেই কারণে আমরা বেশি খেতে পারি না। ফলে মাংস, চর্বি আপনি যদি বাটি ভরে মানে বা আপনার পেট ভরে খান, কোন রকম হিসেব-নিকেশ ছাড়া, ক্যালোরি কত আছে গুনতেই হবে না। সেটা যদি আপনি পেট ভরে খান, যে আপনার খেয়ে মনে হলো হ্যাঁ, পেট ভরে গিয়েছে তখন খাওয়া থামিয়ে দিলেন। এইরকম করে যদি খান তাহলে কিন্তু আপনি মোটা হতে পারবেন না। ওজন আপনার বাড়বে না। ওজন বেশি থেকে থাকলে সেটা বরং কমবে। তো তাহলে উনার কথাটায় এই জায়গাটাতে একটা ভুল ছিল। এখানে দেখুন এই যে বড় অংশে হচ্ছে আপনার ডায়েট কন্ট্রোল এবং এই সাপ্লিমেন্ট গুলো হচ্ছে ছোটখাটো এক্সট্রা এফোর্ট। ঠিক। আপনি এই বড় অংশকে গুরুত্ব দিচ্ছেন না বা ধরছেনই না, এই ছোট অংশের পিছনে টাকা নষ্ট করে যাচ্ছেন এবং চেষ্টা করেই যাচ্ছেন, তাহলে এটা কখনো রেজাল্ট দিবে না। এই এই কথাটা ঠিক। সংক্রান্ত বিশেষ করে গ্রিন টি যে আমরা খাই, হ্যাঁ, কতটুকু ইফেক্টিভ এই সংক্রান্ত আমার একটা ডিটেলসে ভিডিও আছে, এটাও প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আসুন, এবার দুটো ভুল বললাম, সঠিক পদ্ধতি কোনটা? ক্যালোরি কাউন্ট করে খাচ্ছেন, ক্যালোরি ঘাটতি রেখে খাচ্ছেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো পরিমতো নিচ্ছেন, এটা কি সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি? বলে পৃথিবীর যত ভার্সিটি হোক, মেডিকেল কলেজ হোক, যত ইভেন ছোটখাটো নিউট্রিশন কোর্সেও যে ধরনের বইগুলো, টেক্সট বইগুলো পড়া হয় সবগুলোতে এই ধরনের ডায়েট রেকমেন্ডেশনই দেওয়া থাকে, যেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, সব খাবার থাকবে, সবকিছু থাকবে, পরিমাণ নির্দিষ্ট করা থাকবে, ক্যালোরি কাউন্ট করা থাকবে। এই ধরনের ইনস্ট্রাকশনই, এই ধরনের এডুকেশনই সবাই ডায়েট ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। তো সেজন্য এটা হচ্ছে আপনার সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এছাড়া এটার অ্যাডিশনাল উনি যে যুক্তিতে এই অ্যাপ্রোচটাকে সায়েন্টিফিক বললেন, বিজ্ঞানসম্মত বললেন, সেটা শুনে মনে হলো বিজ্ঞানসম্মত হওয়া বিষয়টাকেই উনি বোঝেন না আসলে। কারণ আ ডায়েটিশিয়ানরা দেয়, মেডিকেল কলেজগুলোতে শেখানো হয়, আ ডাক্তাররা বলেছেন, সেজন্যই কি এটা বিজ্ঞানসম্মত? আমরা আশা করি যে বিজ্ঞানসম্মত কথা ডাক্তাররা, ডায়েটিশিয়ানরা বলবেন, ঠিক। কিন্তু সবসময় সেটা নাও হতে পারে এবং বর্তমানে যে সময়টা, এই সময়ে আমাদের ডায়েটিশিয়ানরা, আমাদের ডাক্তাররা যে ডায়েট সম্পর্কিত বা এই পুষ্টি সম্পর্কিত যে তথ্য দিচ্ছেন, তার অনেকগুলিই আসলে একদম ভুল। কয়েকটা তো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। এই যে ডাক্তার অ্যা পারভেজ, উনি যে তথ্যগুলো দিচ্ছেন, উনি তো এগুলোকে সঠিক ভেবেই দিচ্ছেন। অথচ বিষয়টি কিন্তু গভীরভাবে উনি ভেবে দেখেননি। তো পুষ্টির দৃষ্টিকোণ থেকে ভাবলে উনি এই কথাগুলো এভাবে বলতেন না। তো তার মানে সবাই করছে সেজন্যই এটা বিজ্ঞানসম্মত। এই যুক্তি যদি কেউ দেয় তাহলেই আমি তার দিকে তাকাই যেন তার ঘাড়ে ৪ টে মাথা রয়েছে। অথবা মাথার জায়গাটাতে একটা বানরের মাথা বসে আছে। আমার কাছে এরকম মনে হয়। তো তাহলে অ্যা আমি তো অন্য যুক্তিগুলো আপনাদেরকে দিয়েছি। তাছাড়া এই যে ক্যালোরি কাউন্ট করে খাওয়ার আইডিয়া, এটা যে কাজ করে না, এ সম্পর্কে সম্প্রতি আমি আরেকটা ভিডিও প্রকাশ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যে ক্যালোরি কাউন্ট করার আইডিয়াটা কাজ করে না। ক্যালোরি কাউন্ট করার আইডিয়া যদি আসলে কার্যকর হতো, তাহলে আ মানে মানুষ শুধু ক্যালোরি কাউন্ট করে ৪-৫ বছরের মধ্যে ওজন শূন্য করে ফেলতে পারত। এটা কোনদিন হয় না। আমাদের ওজনের জন্যে ২ টো জিনিস কাজ করে। একটা হচ্ছে ক্যালোরি, আমাদের খাবার তো খেতে হবে, না খেলে দেহের মধ্যে জমবে কি করে? সুতরাং প্রথমত খাবার খেতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেহের মধ্যে সঠিক হরমোন থাকতে হবে, যেই হরমোনটা খাবারটাকে দেহের মধ্যে জমা করবে। যদি আমরা এমন খাবার খাই যেটা ওই জমা করার হরমোনটাকে বাড়ায় না, সেটা কিন্তু সেই খাবারটা তখন আমাদের দেহে জমবে না। যেমন টাইপ 1 ডায়াবেটিক যারা, তাদের ইনসুলিন হরমোন উৎপাদন হয় না, তাদের প্যানক্রিয়াস নষ্ট। তারা কিন্তু কার্বোহাইড্রেট খান আর প্রোটিন খান আর ফ্যাট খান। তাদের দেহে কোনোটাই লাগে না। এবং এই মানুষগুলো ইনসুলিন আবিষ্কার হওয়ার পূর্বে এই মানুষগুলো এই দেহ ক্ষয় হতেই শুকিয়ে মারা যেতেন। মারা যেতেন ১০০ ভাগ। তো যখন ইনসুলিন আবিষ্কার হলো, তাদেরকে ইনসুলিন ইনজেকশন দেয়া হলো এবং ইনজেকশন দেয়ার পরে দেখা গেল এইবারে তাদের খাদ্যের যে উপাদানগুলো, সেগুলো দেহের মধ্যে তারা জমা করতে পারছেন। তো এক্ষেত্রে এই কথাও খেয়াল রাখতে হবে, ইনসুলিনটা আমাদের জন্যে প্রয়োজনীয়।
ইনসুলিনটা আমাদের জন্যে অতি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্রা মতো। তো যদি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি এবং ঘন, ঘন খাই, তাহলে ইনসুলিনের মাত্রার যে নিয়ন্ত্রণটা সেটা নষ্ট হয়ে যায়। তাতেই ওজন বাড়ে, টাইপ 2 ডায়াবেটিস হয় এবং অন্য যে লম্বা একটা অসুখের তালিকা একটু আগে আমি আপনাদের বললাম, সেই অসুখগুলো হয়। কিন্তু এই ডাক্তারের সেগুলো জানা নাই। এই বিষয় নিয়ে তিনি লেখাপড়া করেন নাই। অথচ এই অপতথ্য প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন, যেটা দুঃখজনক। যাই হোক, চলুন দেখি উনি কি যুক্তি দেখাচ্ছেন এই বৈজ্ঞানিক পদ্ধতির সপক্ষে। যদিও আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা আসলে ঠিক বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়। সবাই করছে তাই এটা বৈজ্ঞানিক। এই যুক্তিটাই হাস্যকর একটা যুক্তি। সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এছাড়া এটার অ্যাডিশনাল বেনিফিট কি, এখানে আপনি আপনার খাবার চুজ করতে পারবেন। আপনি আপনার ক্যালোরি কাউন্টের পরিধির মধ্যে রেখে আপনার পছন্দের খাবার চুজ করতে পারবেন। একদিন কার্বোহাইড্রেট ভাত নিতে পারলেন, আরেকদিন ইচ্ছে হলো কার্বোহাইড্রেট হিসেবে চিড়া নিবেন, ওটাও নিতে পারবেন। আরেকদিন ইচ্ছে হলো কার্বোহাইড্রেট হিসাবে আপনি রুটি নিবেন, সেটাও নিতে পারবেন। আপনার চয়েস অনুসারে আপনি আপনার ডায়েট কাস্টমাইজ বা কাটছাঁট করতে পারবেন। অন্য কথায় আপনার জিভে যেই খাবারগুলো খুব সুস্বাদু বলে মনে হয়েছে, আইসক্রিম, তখন আপনি মাপ মতন খেতে পারবেন। সেটা ঠিক। কিন্তু যেহেতু উনি ইনসুলিনের কথা ভাবছেন না, সে কারণে এই পদ্ধতি অনুসরণ করে আপনি ফল পাবেন না। এবং উম মানে এই প্রচেষ্টা বহুদিন ধরে বহু লোকে করেছে, ফেইল করেছে। সেইজন্যেই কেটোজেনিক ডায়েট এসে জনপ্রিয়তা পেয়েছে। যদি ওনাদের ক্যালোরি কাউন্টিং এর এই বুদ্ধি কার্যকরী হতো, তাহলে মানুষ এত মোটা থাকতো না। মানুষের এত ডায়াবেটিস হতো না। তো ওনাদের অবশ্য ধারণা যে দুনিয়ার সবাই আসলে ডাক্তারদের কথা অমান্য করে অ্যা ইচ্ছে মতন খায়। উনারা শুধুমাত্র শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন। আর দুনিয়ার বাকি সবাই হচ্ছে বিশৃঙ্খল ধারা অনুসরণ করে। যেটা উনাদের ওই ডাক্তার হয়ে গেলে "কি হয়ে গেনু রে? পাছা ফুলে পাউরুটি হয়ে যায়" যে একটা কথা আছে না? উনাদের খানিকটা সেই অবস্থা হয়। তো যার কারণে সাধারণ মানুষকে উনারা মনে করতে শুরু করেন যে এরা উনাদের সমতুল্য নয়। তো সেটা খানিকটা সেই দৃষ্টিভঙ্গির ই। তো অ্যাম কিটোজেনিক ডায়েট করে আপনি যদি সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেন, আপনার দেহটাকে সুস্থ অবস্থায় আনতে পারেন, তাহলে কিন্তু আপনি মাঝে, মাঝে শর্করা জাতীয় খাবার খেতে পারবেন। ব্যাপারটা এরকম নয় যে খেলেই আপনার মহাপাপ হয়ে যাবে। কিন্তু প্রতিদিন, প্রতি বেলায় শর্করা যদি আপনি খান, তাহলে দেহের মধ্যে এমন কিছু ব্যবস্থাপনা আছে যেই ব্যবস্থাপনাগুলো চালু হয়ে গিয়ে আপনাকে আরো খেতে বাধ্য করবে এবং আপনার ওজন কিছুতেই আর কমবে না। ফলাফলে আপনি অসুস্থ হবেন। এই উজবুকগুলোর সেটা জানা নাই। দুঃখজনক। এছাড়া এটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাক্রোনিউট্রিয়েন্ট নেবার সুযোগ আপনাকে করে দেয়। এটা একটা ভুল কথা। কারণ appropriate macronutrient এর কথা বললে কার্বোহাইড্রেট তো তার তালিকাতেই নাই। কার্বোহাইড্রেট খাওয়া মানুষের জন্যে আবশ্যক না। খেতে চাইলে খেতে পারেন, যদি আপনি সুস্থ হন তাহলে খান। টাইপ 2 ডায়াবেটিকস রোগী অথবা হাইপারটেনশন এর রোগী, আপনার উচ্চ রক্তচাপ, কার্বোহাইড্রেট আপনার জন্য নিষিদ্ধ। কিডনিতে অসুখ হয়েছে, কার্বোহাইড্রেট নিষিদ্ধ। হার্টে গন্ডগোল, কার্বোহাইড্রেট নিষিদ্ধ। আলঝাইমার্স হয়েছে, কার্বোহাইড্রেট নিষিদ্ধ। ক্যান্সার ধরা পড়েছে, কার্বোহাইড্রেট নিষিদ্ধ। আপনি একদম সুস্থ, কার্বোহাইড্রেট খানিকটা খেতে পারেন। তবে যদি বেশি খেয়ে ফেলেন, তাহলে আপনার এই অসুখগুলো আবার হবার সম্ভাবনা বেড়ে যাবে। এক একজনের এক এক পরিমাণের প্রোটিন লাগতে পারে, কার্বোহাইড্রেট লাগতে পারে। যেমন যিনি জিম করেন, যিনি হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং করেন, রেজিস্ট্যান্ট ট্রেনিং করেন, ওনার প্রোটিন বেশি লাগতেই পারে। অ্যাথলেটদের প্রোটিন বেশি লাগতে পারে, উনি প্রোটিন বাড়িয়ে নিলেন, কার্বোহাইড্রেট অ্যাডজাস্ট করে নিলেন। হ্যাঁ, তো এই সুবিধাগুলো এখানে পাবেন। এছাড়া ডিজিজ রিলেটেড, এই যে ডিজিজ বেসড অ্যাপ্রোচও এখানে করা সম্ভব। এক একজনের এক এক ধরনের রোগ থাকে, সে অনুসারে তার ডায়েট কাটছাট করতে হয়। যার গাউটের সমস্যা আছে, ওনার হাই পিউরিন ফুড খাওয়া নিষেধ। যে এই আহাম্মক এখনো পড়ে আছে হাই পিউরিন ফুডের ইসেতে। কার্বোহাইড্রেট যার একটা বড় অংশ হচ্ছে ফলমূল এবং ফলের মধ্যে থাকে ফ্রুক্টোজ জাতীয় চিনি। বাজার থেকে কেনা যে চিনি আমরা খাই ফ্রুক্টোজ বা সুক্রোজ, যেটার অর্ধেক হচ্ছে ফ্রুক্টোজ, অর্ধেক হচ্ছে গ্লুকোজ। সেটা খেলে অথবা ফলমূল খেলে, যেগুলো কার্বোহাইড্রেট খাবার, এগুলো খেলে আমাদের দেহের মধ্যে এই ফ্রুক্টোজ চিনিটা সবথেকে বেশি এই গাউট সৃষ্টি করে। ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এই ফ্রুক্টোজ। মাংস খেয়ে সম্প্রতি যেটা দেখা গিয়েছে যে যারা ইউরোপে, আমেরিকাতে যারা শুধু মাংসখোর, তারা মাংস ছাড়া কিছুই খান না। মসলাও দেন না। শুধু
গরুর মাংস বা অন্যান্য প্রাণীর যেগুলো তারা খান, সেই মাংস একটু বাটার দিয়ে, লবণ দিয়ে ভেজে সেটা খান, সঙ্গে পানি খান। বছরের পর বছর ধরে খাচ্ছেন। তাদের গাউট নাই। তাদের ওই গেঁটে বাতের সমস্যা হয় না। তাদের ইউরিক অ্যাসিড বেশি না। যেটা নির্দেশ করে যে এই হাই পিউরিন জাতীয় খা খা ডায়েট বলে যে তত্ত্বটা প্রচলিত ছিল, সে তত্ত্বটা যদিও সঠিক বলে আমরা ভেবেছিলাম, মনে করেছিলাম। কারণ আম আ ইউরিক অ্যাসিডের একটা প্রিকারসর মানে উপাদান বলতে পারেন বা কাঁচামাল বলতে পারেন যে পিউরিন। পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড হতে পারে। কিন্তু যারা শুধু মাংস খেয়ে জীবন ধারণ করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হচ্ছে না। তো অথচ যারা এই যে চিনি খাচ্ছে, যেটা কার্বোহাইড্রেট, তাদের এই ফ্রুক্টোজটা দেহের মধ্যে হিউজ পরিমাণে ইউরিক অ্যাসিড উৎপাদন করে। তো তাহলে এই ইউরিক অ্যাসিডের চিন্তা করে যদি কেউ নিরাপদ থাকতে চান, তার তো আসলে কার্বোহাইড্রেট ছেড়ে দিয়ে বরং এই আ মাংস খাওয়ার দিকে আসা উচিত। সেটাই বিজ্ঞান নির্দেশ করছে এখন। ডায়াবেটিস আছে, অনেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিতে হবে, যার আইবিএস আছে তাকে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট দেওয়া যাবে না। ডায়াবেটিস যার আছে তাকে তো কার্বোহাইড্রেট বন্ধ রাখতে হবে। কারণ ডায়াবেটিস রোগীদের সমস্যাটাই হচ্ছে রক্তে তার কার্বোহাইড্রেট বেশি এবং মুখে কার্বোহাইড্রেট খেলেই তার রক্তে কার্বোহাইড্রেট বেড়ে যায়। তো তাহলে মুখে কার্বোহাইড্রেট কেন খাবো অসুস্থ মানুষ? তাকে কার্বোহাইড্রেট দেয়া যাবে না। না দিলেই তার রক্তে কার্বোহাইড্রেটের মাত্রাটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। ৩ মাস ৬ মাস যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে তখন তাকে বলা যাবে তিনি আর ডায়াবেটিক নন। কিন্তু ওনাদের যে বুদ্ধি সেই বুদ্ধি হচ্ছে আগে বিষ খাওয়াও, তারপরে দেখাও রক্তের মধ্যে তো বিষ উঠে গিয়েছে, এইবারে ঔষধ খাইয়ে আবার বিষটাকে কমাও। আহাম্মকি না? একইভাবে যার পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে ওনার জন্য হয়তো এক ধরনের ডায়েট লাগবে, যার পলিসিস্টিক ওভারি ডিজিজের জন্যেও কার্বোহাইড্রেটটা মূল সমস্যা বা প্রধান সমস্যা। পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের হয়, তাদের দেহে ইনসুলিন হরমোনটা থাকে মাত্রাতিরিক্ত। হাইপার ইনসুলিনিমিয়া তাদের থাকে। তার কারণটা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। তার কারণটা কি? ঘন, ঘন অতিরিক্ত মাত্রায় শর্করা খাওয়া। তার থেকেই ঝামেলাটা শুরু হয়। কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিলে তার ইনসুলিনের মাত্রা কমে আসে। ইনসুলিনের মাত্রা স্বাভাবিকে নেমে এলে তার মহিলাদের যে ডিম্বাশয়, তখন সে সঠিক মাত্রায় নারী হরমোন ইস্ট্রোজেন উৎপাদন করতে পারে। ইনসুলিন বেড়ে থাকলে এই হরমোনটার উৎপাদন বাধাগ্রস্ত হয়, ফলে গন্ডগোল লাগে। এইজন্যেই ওনারা অসুস্থ হন। তো যদি কারো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, তার জন্যে কাস্টমাইজের কথা বলে লাভ নাই। অসুস্থ মানুষের জন্য কাস্টমাইজের বুদ্ধি দিয়ে লাভ নাই। তাকে সুস্থ করতে হবে। যে খাবারটা তার দেহের জন্যে বিষাক্ত হচ্ছে তখন, তার স্বাস্থ্যের ক্ষতি করছে, সে খাবারটা বন্ধ করতে হবে। সহজ কথা। কার্বোহাইড্রেট তার জন্যে বিষাক্ত। তাকে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করতে হবে। হাইপোথাইরয়েডিজম আছে ওনার জন্য আরেক ধরনের ডায়েট লাগবে, আরেক ধরনের অ্যাপ্রোচ লাগবে। এভাবে ডিজিজ অনুসারে আপনার ডায়েটে খাবার যোগ বিয়োগ কাটছাট করার সুযোগ থাকবে। ক্যালোরি এই কাটছাঁট করার সুযোগ কিন্তু অন্য যে ডায়েটগুলো, কিটোজেনিক ডায়েট যদি আমি উদাহরণ হিসেবে বলি, সেখানেও রয়েছে। কার্নিভোর ডায়েট যারা করেন, তারাও চর্বি বাড়িয়ে খাবেন না কমিয়ে খাবেন, কোন ধরনের চর্বি খাবেন, কোন ধরনের মাংস খাবেন, এই রকমের কনসিডারেশন রয়েছে। তো এখন যে জিনিসটা আমার অসুস্থ দেহের জন্যে উপকারী নয় বরং ক্ষতিকর, তারপরেও আমাকে খেতেই হবে। কেন? কাউন্টের পরিধির ভিতর রেখে এই ব্যালেন্স ডায়েটে এবং এই সায়েন্টিফিক পদ্ধতিতে। সো সেই তুলনায় সবার জন্য এই ফটোকপি করা সেম ডায়েট কখনোই মানাবে না। এবং আপনি যদি এই কোনো ডায়েট কন্ট্রোল না করে শুধুমাত্র এই সাপ্লিমেন্ট গুলো খেয়ে যান, তাহলেও এটা বেনিফিট হবে না, কারণ এটাই মূল অ্যাসপেক্ট। এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা এফোর্ট। তো আশা করি আমার কনসেপ্ট গুলো সবাইকে বুঝাতে পারছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক কথা শুনলাম এবং আপনি যে আসলে বিজ্ঞান বিষয়টা ঠিক বুঝেন না এবং তারপরেও এই উল্টোপাল্টা অপতথ্য প্রচার করে সাধারণ মানুষের ক্ষতি করছেন। আশা করি আমার এই ব্যাখ্যাগুলো শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন এবং এই পথ থেকে সরে আসবেন। যদি কিটোজেনিক ডায়েট সম্পর্কে, যেটা নিয়ে আপনাদের খুব চুলকানি, সেটা সম্পর্কে যদি বিজ্ঞান কি বলে সেটা জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে রিসার্চ পেপার দিয়ে সাহায্য করব। পাবলিশড রিসার্চ পেপার দিয়ে সাহায্য করব। তাহলে ওই
আহাম্মকের মতন যে কিটো ডায়েট মানে কার্বোহাইড্রেট খেলে না খাচ্ছি না বলে এই হবে, সেই হবে, এই বাজে কথাগুলো বলে যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন, আশা করি তখন সেটা আপনারা করবেন না। এবং ব্যক্তিগত জীবনেও আপনারা এই ডায়েট ব্যবহার করে এর যে উপকারিতা সেটা লাভ করবেন। এবং এর একটা বড় উপকারিতা হচ্ছে এটা কিন্তু আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। তখন বিজ্ঞান বোঝাটা সহজ হয়। বিজ্ঞান বুঝলে আপনি স্বাস্থ্য কি করে ভালো রাখা যায় সেই ক্ষমতা আপনার হাতে থাকবে। আপনি সেই দিকে শক্তিশালী হবেন। সকলকে অ্যা আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।